কষ্টে ভুগতেছিল, যুদ্ধে প্রায় হেরে হেরে যায় জার্মানির কাছে। ফার্স্ট রাইখের যে যুদ্ধ ছিল, তখন রথচাইল্ড ফ্যামিলি সহ বড় বড় ধনাঢ্য ইহুদি পরিবার ব্রিটিশ রাজ পরিবার এবং ব্রিটিশ সরকারের সাথে একটা নেগোসিয়েশনে আসে যে তোমাদের যুদ্ধের খরচ যেটা দায় দেনা হয়ে গেছে এটা আমরা শোধ করে দেব, আর দ্বিতীয়ত হচ্ছে আমেরিকাকে আমরা এই যুদ্ধে নিয়ে আসবো তোমাদের পক্ষে। এটার বিনিময় তাহলে তোমাকে কি দিতে হবে? যেহেতু তখন এই পুরো প্যালেস্টাইনিয়ান এরিয়াটা যেটা ছিল এটা ইউরোপিয়ান কলোনি ছিল। আপনার 1885 সালের পরে যে বার্লিন এগ্রিমেন্ট ছিল, বার্লিন এগ্রিমেন্টের পরে এইটা বিভিন্ন মুসলমান দেশ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ডস এরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়। তো এইটার একটা বড় অংশ ছিল ব্রিটিশ এবং পার্শ্ববর্তী অঞ্চলটা ছিল ফ্রেঞ্চের, ধরুন সিরিয়া, লেবানন, এই অংশটা ছিল ফ্রান্সের কলোনি। তো তখন জায়নিস্টরা নেগোশিয়েট করে যে এর বিনিময়ে আমাদেরকে এইটাকে একটা ম্যান্ডেট করে আমাদেরকে দিয়ে দিতে হবে এই অঞ্চলটা। এবং ওটাতেই তখন হচ্ছে যে আপনার ব্রিটেনের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল লর্ড বেলফোর্ড তখন একটা চিঠি লিখে ইহুদিদেরকে এটা কনফার্ম করে যে আমরা এই জায়গাটা দিয়ে দিব এবং এখানে স্টেট অফ ইসরায়েল নামে একটা রাষ্ট্র হবে এই ব্যাপারে। ওইটাকে ঐতিহাসিকভাবে বলা হয় যে বেলফোর্ড ডিক্লারেশন, সেই 1917 সালের কথা। এই বেলফোর্ড ডিক্লারেশনের আলোকেই মেনলি হচ্ছে এই জমিটা যেটা ব্রিটিশ কলোনি ছিল, ফিলিস্তিনিদের উপর দখল করেছে, এইটা পরবর্তীতে তারা দখলদারিত্বের অংশ হিসাবে ইসরায়েলকে দেয় ইনডাইরেক্টলি জুইশ সেটেলমেন্টের জন্য। অফিসিয়ালি এটাকে দেওয়া হয় 1940-তে আপনার প্যালেস্টাইনিয়ান মানে ইউনাইটেড নেশনসকে দেওয়া হয় ম্যান্ডেট আকারে। ওই ম্যান্ডেটের মধ্যে হচ্ছে পর রাষ্ট্র হয় আর কি। এর ভিতরে আর ডিটেলস যেতে চাচ্ছি না আর কি। 1948-এ তখন ইহুদি রাষ্ট্র হয় আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সমস্যাটা কোথায়? রাষ্ট্র তো ইসরায়েল করেছে এবং তখন আপনার যে পরিমাণ জেনোসাইড করতে হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে, এই যে জেরুজালেম থেকে শুরু করে আজকের যে ইসরায়েলের যে মেইনল্যান্ড বলা হচ্ছে, এই প্রত্যেকটা অঞ্চলের যে আরব, খ্রিস্টান, মুসলিম বসতি ছিল তাদেরকে ওখান থেকে ইরেজ করা হয়েছে। দিনে দুপুরে গিয়ে আপনার এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে, ঘরবাড়ি জ্বালায় পোড়ায় দেওয়া হয়েছে। স্টারগন, ইয়াঙ্গুন এরকম বড় বড় সন্ত্রাসী টেরোরিস্ট অর্গানাইজেশন ছিল ইহুদিদের। তারা পরবর্তীতে আপনার বাংলাদেশের রক্ষী বাহিনীর মতো এরা ইসরায়েলি মিলিটারির অংশ হয় আর কি। তো এই সন্ত্রাসী সংগঠনগুলো তখন ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতো। এই অঞ্চলগুলোকে, গ্রামগুলোকে পোড়ায় জ্বালায় ফিলিস্তিনিদের জনবসতিকে আপনার নাই করে দিয়েছে সেই সময়টাতে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা শেষ হচ্ছে না কেন? মানে ধরেন ইসরায়েলের একটা রাষ্ট্র হয়ে গেছে, এটা রাষ্ট্রটা শেষ হচ্ছে কেন না? এই রাষ্ট্রটার একটা আইডিয়া হইল, এটার একটা মানে অখণ্ড ভারতের যে আইডিয়া, সেখানে আমি আসবো আর কি, যে ইসরায়েলের একটা কল্পিত রাষ্ট্র আছে, যে তারা মনে করে তারা একটা বিশাল রাষ্ট্র ছিল সেই নাইল রিভার থেকে, মিশরের নাইল থেকে শুরু করে একেবারে আপনার মেডিটেরিয়ান ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত। তো এর ভিতরে হিসাব করলে ধরেন আজকের সিরিয়া, আজকের লেবানন, আজকের ইরাকের কিছু অংশ, ইরানের কিছু অংশ, একদম তুরস্ক, মিশর পর্যন্ত এই বিশাল অঞ্চল নিয়ে। এবং দেখবেন যে মানে ওদের একটা স্লোগানই আছে আর কি, যে ইসরায়েলের এক্সপানশনিস্ট যে ম্যাপ আছে সেই ম্যাপটা দেখলে দেখবেন আর কি। তো সেইটার এক্সপানশন করতে গিয়ে যেটা হচ্ছে যে আপনার 1917 সালে যতটুকু জমি ফিলিস্তিনিদের কাছ থেকে নিয়ে ব্রিটিশরা ইসরায়েলদেরকে দিয়েছিল, 1948-এ তারা রাষ্ট্র বানানোর সময় যতটুকু দখল করেছে, 1967 সালের যুদ্ধে যে আপনার যতটুকু আরও বাড়িয়েছে, যেটা এরপরে হচ্ছে 73 সালের যুদ্ধে আরও বাড়িয়েছে, এবং পরিকল্পিতভাবে কন্টিনিউ শত শত হাজার হাজার জুইশ সেটেলমেন্ট করে করে পশ্চিম তীর এবং এর চারপাশে যেভাবে বাড়াচ্ছে, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র হওয়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়ে গেছে। এখন এইটার এক্সপানশন তারা সাইনাই পর্যন্ত নিতে চায়। আপনার যদি ইসরায়েলের পশ্চিম দিকের মানচিত্র দেখেন, তো ওটা যদি পশ্চিম দিকে নিতে চায় মিশরের সিনাই পর্যন্ত, তাহলে এই গাজার যে প্রায় 20-22 লক্ষ মানুষ আছে, 2 মিলিয়ন প্লাস জনগোষ্ঠী আছে, তাদেরকে সরাতে হবে। এইটা তাদের একটা এক্সপানশনের বাধা হয়ে আছে। উত্তরে, পূর্বে দেখবেন যে তারা লেবাননের কিছু অংশ, সিরিয়ার গোলান হাইটস, এগুলো আপনার ওই যে সাবরা সাতিলা ম্যাসাকার যেটা করেছে 80-এর দশকে সেই এরিয়াল শ্যারনের নেতৃত্বে, সেইখান থেকে তারা এটা এক্সপানশন করতে চায়। এবং এক্সপানশন করবার জন্য এই জনগোষ্ঠীটা একটা বার্ডেন হয়ে গেছে। এই জন্য দেখবেন যে গাজাতে কয়দিন পর পরে তারা অ্যাটাক করে। আর পশ্চিম তীর যেটাকে বলে, জর্ডান নদীর পশ্চিম তীর, যেটা ওয়েস্ট ব্যাংক, এবং এখানে আরও অনেকগুলো সিটি আছে, হেব্রন, জেরিকো, এই তারপরে বেথলেহেম, এই অঞ্চলগুলোকে তারা খালি করতে চাচ্ছে। খালি করে তারা চাচ্ছে এদেরকে রিফিউজি করে জর্ডানের দিকে ঠেলে দিতে, লেবাননের দিকে ঠেলে দিতে, সিরিয়ার দিকে ঠেলে দিতে। এবং ফিলিস্তিনের অধিকাংশ ঐতিহাসিক জনগোষ্ঠী কিন্তু এখন ফিলিস্তিনে বাস করে না, তারা বাস করে আরব দেশের বিভিন্ন দেশে। এবং ওটাই হচ্ছে ইসরায়েল সহ তার পশ্চিমা মিত্ররা এটা চায়, যে এই জায়গাটা খালি হয়ে যাক,
তারা সবাই একই ভাষার একই ধর্মের লোক, অতএব তারা জর্ডানে গিয়ে থাকুক, মিশরে গিয়ে থাকুক, লেবাননে গিয়ে থাকুক, লিবিয়াতে গিয়ে থাকুক, ইরাকে গিয়ে থাকুক, আরব আমিরাতে গিয়ে থাকুক, সমস্যা কি? আমাদের তো কোনো রাষ্ট্র নাই, অথবা একটা রাষ্ট্র আমাদের হোক, তোমাদের তো অন্য রাষ্ট্র হওয়ার সুযোগ আছে। এই আইডিয়াটাই হচ্ছে বারবার এখানে গণহত্যা যুদ্ধ ট্রিগার করে। 23-এর যুদ্ধটা ট্রিগার করার পিছনে আরেকটা কারণ হচ্ছে নেতানিয়াহুর ক্ষমতা। আপনারা যদি ইসরায়েলের পলিটিক্স ফলো করে থাকেন, যদি সেখানে দেখেছেন যে প্রায় 2 বছরের ভিতরে 4টা নির্বাচন হয়েছে, কোনো সরকার স্টেবল হচ্ছিল না, বারবার কোয়ালিশন ক্যাবিনেট ফল করছিল। এবং নেতানিয়াহু দুর্নীতির মামলা আছে, তার এখন জেলে যাইতে হবে, তার কনভিকশন হয়ে গেছে। অতএব সে একমাত্র বেঁচে আছে হইল প্রাইম মিনিস্টারের যে প্রেরোগেটিভ থাকে, প্রিভিলেজ থাকে, যে সে যেহেতু নির্বাচিত তাকে জেলে নেওয়া যাবে না। এখন সে ক্ষমতা ছাড়া মাত্র তাকে স্ট্রেট জেলে যেতে হবে। অতএব তাকে যে কোনো মূল্যে এখন ক্ষমতায় থাকতেই হবে। যেটা ট্রাম্পের ক্ষেত্রে হয়েছে। ট্রাম্প যদি এইবার নির্বাচন করে না জিততো তাহলে তাকে জেলে যাইতে হইতো। জেলে যাওয়া সে কীভাবে অ্যাভয়েড করছে? নির্বাচিত হওয়ার মাধ্যমে, তাকে জেলে যেতে হয়নি। তাহলে এই বাস্তবতাগুলো মিলায় দেখেন আর কি। এই পলিটিক্সের একটা বলি দিতে হচ্ছে আপনার ইসরায়েলের ফিলিস্তিনের জনগোষ্ঠীকে। হাজার হাজার মানুষের শাহাদাতের জায়গা আছে। এই পলিটিক্সের বাইরের একটা ইসলামের একটা বিভিন্ন জায়গা আছে, যে ইমাম মাহাদি আলাইহিসসালাম আসবেন বলে আমরা বিশ্বাস করি, সেখানে একটা যুদ্ধ হবে, এই বিষয়গুলো আছে। আমি থিওলজিক্যাল সাইডে যাব না, এটা ওলামায়ে কেরামরা আলোচনা করবেন। সেই বাস্তবতা এখন মানে ইস্যুটা দেখেন, পলিটিক্সটা কত ঘোলাটে হয়ে গেছে। এবং এই পুরো জায়নিস্ট আইডিয়া কিন্তু একটা ফ্যাসিস্ট আইডিয়া, যে ধর্মের আপনার রাজনীতিকরণ করেছে শুধুমাত্র কিছু মানুষকে থাকার জন্য, কিছু মানুষকে বসতি করে দেবার জন্য। এবং এই যে অখণ্ড ইসরায়েল, এই সিমিলার আইডিয়া কিন্তু দেখবেন ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি যারা করে, বিজেপি, এদের মধ্যেও আছে। অখণ্ড ভারত, একটা কল্পিত ভারত, যে ভারত কোনোদিন এক্সিস্ট করে নাই। মৌর্য অশোকের যুগে এরকম কোনো কল্পিত অখণ্ড ভারত ছিল না আসলে। তো এই ফ্যাসিবাদের আইডিয়াটা দেখবেন, যে অপরায়ণ করা, অপরকে নিজের ভূমিতে থাকতে না দেওয়া, ঠিক করা যে আসলে এই জমিতে থাকার অধিকার কার আছে। এবং দেখবেন যে ইসরায়েলের এই জায়নিস্ট আইডিয়া এবং ভারতের এই বিজেপির যে হিন্দুত্ববাদী আইডিয়া, দেখবেন একই রকম একটা ফ্যাসিস্ট আইডিয়া। হিটলারের যে আইডিয়াটা ছিল, আরিয়ান রেস, আর্য জাতি যদি না হয় তাহলে সে জার্মানিতে থাকতে পারবে না। এবং সে টেস্ট করতো তার দাঁতের সাইজ কীরকম। সে আর্যকে এটার একটা ক্রাইটেরিয়া তৈরি করেছে, তার চোখের রং, তার দাঁতের সাইজ, তার ভুরু, তার হাইট, তার ছেলেটা কীরকম হবে, আইডিয়াল আরিয়ান ছেলে, আরিয়ান মেয়ে, এটার একটা ক্রাইটেরিয়া তৈরি করেছিল হিটলারের যারা সায়েন্টিস্টরা ছিল, যারা ফিজিওলজি নিয়ে তারা রিসার্চ করতো, এবং একটা সায়েন্সই বের করেছিল। এটা একটা ফ্যাসিস্ট, একটা নাৎসি আইডিয়া ডেভেলপ করেছিল হিটলারের সময় বিজ্ঞানীরা, যে আরিয়ান কারা, এবং তারাই শুধুমাত্র এই রাইখের অধিবাসী হইতে পারবে। ঠিক সিমিলার আইডিয়া হচ্ছে এই জায়নিস্ট আইডিয়াটা, যে আইডিয়াটার মানে হচ্ছে যে এইখানে কে থাকতে পারবে, কে থাকতে পারবে না, কিসের ভিত্তিতে। তারা বলছে এটা সেমিটিক নেশন। প্রশ্ন হচ্ছে, সেমিটিক জাতি তো অধিকাংশ মুসলমান এবং খ্রিস্টান, সেমিটিক পিপল তো ইসরায়েলি না ওহিদা। তো সেই বাস্তবতায় তাদের আর্গুমেন্ট খুবই ফেক। তাদের এই যে হোলি ল্যান্ডে রিটার্ন করতে হবে, এখানে মসজিদে আকসার নিচে এখানে যে আপনার টেম্পল মাউন্ট ছিল বলে তারা বিশ্বাস করে, তাদের একটা বড় তীর্থ ধর্মস্থান ছিল যেখানে তারা উপাসনা করতো, তাদের এক সময় একটা মন্দির ছিল, এবং এই মসজিদের নিচে তারা খোরাখুরি করতেছে, আমি নিজে দেখে আসছি সেখানে। তো সেইটা তারা বিশ্বাস করে, এবং এই বিশ্বাসগুলো কিন্তু সব বগাস। সায়েন্টিফিক্যালি, আর্কিওলজিক্যালি ইসরায়েলের যারা সেকুলার সায়েন্টিস্ট এবং আর্কিওলজিস্ট, হিব্রু ইউনিভার্সিটি, জেরুজালেম ইউনিভার্সিটি, তারাও কিন্তু প্রমাণ করেছে যার উপরে ভিত্তি করে ইসরায়েলের এই ক্লেমটা দাঁড়ায় আছে, এটা অ্যাকচুয়ালি বোগাস আইডিয়া। ঠিক একইভাবে হিন্দুত্ববাদী যে আইডিয়াটা আপনার বিজেপির পলিটিক্স, আরএসএস এর পলিটিক্স, কমপ্লিটলি বোগাস ইতিহাসের আইডিয়া। তো স্কটিশ হিস্টোরিয়ান জেমস মিলের যে মানে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া যে বই লিখেছিল সে 1837-38 সালে, এরকম একটা বোগাস হিস্ট্রির উপরে ভিত্তি করে এই অখণ্ড ভারতের আইডিয়াটা ডেভেলপ করেছে। এই ফ্যাসিবাদের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ভারতের কদিন আগে দেখলাম আপনার যে ওয়াকফ বিল পাশ করেছে পার্লামেন্টে। এর মানে হচ্ছে 27 লক্ষ যে লাখেরাত সম্পত্তি আছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, সুফিদের যে আপনার মাজার আছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে, এগুলো সব মুসলমানদের নিয়ন্ত্রণ কর্তৃত্ব হারায় ফেলবে। এবং বিজেপির আইডিয়াটা কি? মুসলমানদেরকে তারা কিন্তু ভিনদেশি বলছে, বিদেশি বলছে, ফরেনার বলে, ইনভেডার বলে, যারা এসে এখানে দখল করেছে, যদিও তারা 800 বছর এই দেশ শাসন করেছে। ভারতবর্ষের সভ্যতার জন্ম দিয়েছে মুসলমানরা। তো সেই জায়গাতে হিন্দুত্ববাদী আইডিয়াটারও এখানে একটা মিল আছে দেখবেন, ইহুদিবাদীর আইডিয়া, হিন্দুত্ববাদী আইডিয়া। সর্বশেষ যেটা বলছি সেটা হচ্ছে আপনার আওয়ামী ফ্যাসিবাদের সাথে এর একটা মিল আছে দেখবেন, যে গত 16 বছরের আওয়ামী চরিত্রের একটা মিলের জায়গা হচ্ছে
দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু বক্তব্য আছে, এই দেশ আমরা স্বাধীন করছি, এই দেশ শাসন করার অধিকার হচ্ছে আমাদের, শেখ পরিবারের, আওয়ামী লীগের জমিদারি, এটা তালুক। তো বিজেপি যেভাবে ভারতবর্ষকে তার জমিদারি মনে করে, জায়নিস্টরা যেভাবে এই পুরো মধ্যপ্রাচ্যের এই হোলি ল্যান্ডটাকে তার জমিদারি মনে করে, আওয়ামী লীগ, শেখ পরিবারের, জাতীয় পার্টি, 14 দলের এই পুরো ল্যাসপেন্সার গ্রুপ কিন্তু বাংলাদেশটাকে তার জমিদারি মনে করে, তালুক মনে করে। এই কারণে যেটা হয়েছে, সে নির্বাচন দেয় না, সে ভোট করে না, সে গণতন্ত্রে বিশ্বাস করে না, সে বিরোধী দলকে স্পেস দেয় না, সে গুম খুন করেছে। কেন করেছে? সিম্পল জায়গা, সিম্পল আইডিয়া, যে এটা আমার বাপ স্বাধীন করছে, এখানে আমি শাসন করব, আমরা ক্ষমতায় থাকব। অতএব সেই জায়গা থেকে টোটাল এই যে দুনিয়ার একটা গ্লোবাল ফ্যাসিবাদ রাইজ করছে, যার একটা অ্যাক্টিভ হেল্প করছে হচ্ছে পশ্চিমা দেশগুলো, প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে এই সময়টা জুড়ে। তাদের এই জায়গা থেকে গ্লোবাল যে প্রতিবাদের ঢেউ উঠছে, পশ্চিমের প্রত্যেকটা শহরে শহরে তরুণীরা, ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই লেভেলের আন্দোলন করেছে, এইটা হিস্টোরিক। এবং এটা ইতিমধ্যে জায়নিস্ট লবি যারা আছে, আইপ্যাকের মতো সংগঠন যারা আছে, তাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। এরপরে হচ্ছে বিডিএস মুভমেন্ট আছে, বয়কট, ডাইভেস্টমেন্ট এবং স্যাংশন মুভমেন্ট আছে। এই বিডিএসকে ক্রিমিনালাইজ করার মতো আইন আমরা আমেরিকার বিভিন্ন রাজ্যে পার্লামেন্টে দেখতে পাচ্ছি। এবং এইটা একটা ভালো দিক, এই দুনিয়ার সচেতন তরুণ প্রতিবাদী জনগোষ্ঠীর সাথে বাংলাদেশেরও তরুণ জনগোষ্ঠী প্রতিবাদ আকারে, লড়াই আকারে আজকে তাদের হাজিরা দিয়েছে। অতএব আজকের এই যে লক্ষ লক্ষ মুসল্লি, তৌহিদি জনতা, সাধারণ মানুষ, তরুণীরা যে আবাবিলের মতো এই জমিনে এসে নাজিল হয়েছে, সেইটা আমাদেরকে আশ্বস্ত করছে এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে। কোনো দোকানপাট ভাঙচুর করা, কোনো অন্যায় কাজ করার কোনো খবর আমরা এখন পর্যন্ত পাই নাই। যদিও একটা প্রচণ্ড আশঙ্কা করা হয়েছিল যে আওয়ামী ল্যাসপেন্সাররা আওয়ামী লীগের একটা স্যাবোটাজ করবার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, যেটা আমরা গত কয়েকদিন আগে দেখেছি। কোক, বাটা টাটা এর দোকান টোকান ভাঙচুর করা, যেগুলো করেছে, খুব অন্যায় কাজ করেছে এগুলো। তো সেখানে খুব শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে। এবং এইটা একটা মেসেজ 5ই আগস্টের পরে বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম গণহত্যার যারা নায়ক, খলনায়ক যারা ছিলেন, তাদের প্রতি, এবং তাদের দিল্লির যারা মসনদে বসে আছেন, যে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ চিনে ফেলছে। সেটা যে নামে এই ফ্যাসিবাদটা আসুক, সে গত বছরের 5 তারিখে যেভাবে আওয়ামী ফ্যাসিবাদ চিনেছে, সে দিল্লির ফ্যাসিবাদ, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ যেমন চিনেছে, সে মধ্যপ্রাচ্যের এই জায়নবাদী, ইহুদিবাদী ফ্যাসিবাদও চিনেছে। এবং তার প্রতিবাদে তারা সজাগ আছে, সচেতন আছে এবং হাজির আছে তারা লড়াইতে। অতএব বাংলাদেশের লাল সবুজের পতাকা, তার সংস্কৃতি, তার বিশ্বাস, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ